জামাতে ইসলাম কেন এনআইডি কার্ড সংগ্রহ করতেছে। ঠিক আছে, আমার ঢাকা 12 আসনে যে সকল ভোটাররা আছেন, জামাত যদি এনআইডি কার্ড সংগ্রহ করতে যায়, এদেরকে ধরে আমাদেরকে ফোন দিবেন, আমরা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা অথবা পুলিশকে আমরা জানাবো, অথবা আপনারাও 999-এ ফোন দিয়ে এদেরকে আটকায়ে পুলিশে দিয়ে দিবেন এনআইডি কার্ড সংগ্রহ করতে গেলে। এনআইডি কার্ডটা কেন সংগ্রহ করতেছে? জামাত একটা একটা গ্রাফ করতেছে যে এই এলাকায় উপস্থিত ভোটার কারা কারা, উপস্থিত ভোটারের গ্রাফ করে এনআইডি কার্ডগুলো নিয়ে সেগুলো তারা আপনার হাত দেবে না, সেগুলো হাত দেবে না। যেগুলো উপস্থিত ভোটার না, এই ভোটারের সংখ্যাটা, এই ভোটারের গ্রাফটা ওরা উপস্থিত ভোটারের থেকে নেওয়ার চেষ্টা করতেছে এবং অনুপস্থিত ভোটারগুলোকে তারা তাদের ভাড়াটে লোকগুলোকে দিয়ে এনআইডি কার্ডের মাধ্যমে রিরোলিং করবে। আমি বলতেছি কেন, আগে যেটা হতো যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট না, শুধু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে, চেহারা মেলাতে হবে, অনেক কিছু। এইবারের নির্বাচনে এই অনেক কিছুই শিথিল অবস্থায় থাকবে। এই শিথিলতার সুযোগ নিয়ে শিথিল অবস্থায় থাকবে ফিঙ্গারপ্রিন্ট, চেহারা, আইরিশ, এগুলো কি থাকবে? শিথিল অবস্থায় থাকবে। এই শিথিল অবস্থায় থাকার সুযোগ নিয়ে যারা অনুপস্থিত ভোটার, সেই তালিকা করতেছে উপস্থিত ভোটারের সংখ্যা দিয়ে, কারণ উপস্থিত ভোটারের একটা জাল ভোট দিতে গেলে সে ধরা খাবে। কিন্তু এই এলাকায় আগে ভোটার ছিল কিন্তু এখন এই এলাকায় থাকে না, এইরকম লোকদের তালিকা ব্যবহার করছে, এরকম লোকদের তালিকা বার করাচ্ছে, তাদেরকে জাল ভোট দেওয়ার জন্য করতেছে। এইটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। এছাড়া এনআইডি কার্ড নাম্বার নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। জামাত যে এনআইডি কার্ডের নাম্বার নিচ্ছে মাঠে গিয়ে তালিকা করে করে, এটা শুধুমাত্র জাল ভোট দেওয়ার একটা তারা নকশা করছে। এই জায়গাতে বিএনপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, অন্যান্য অপরাপর যারা স্টেক হোল্ডার আছে, তারা যদি সতর্ক না হয়, তাহলে জামাতের এই জাল ভোট কার্যক্রম আপনারা টের পাবেন। এই সেম কাজটা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে ওরা করেছে, যে ওদের মূল খেলাটাই ছিল এখানে। দেখেন সারা দিনে যে পরিমাণ ভোট পড়ছে, যে পরিমাণ ছাত্র আসছে, তার সংখ্যা কিন্তু তারতম্য ছিল। তার মানে যেই সংখ্যাটা আসেনি, সেই সংখ্যাটা নিয়েই ওরা একটা মেকানিজম করছে, সেই সংখ্যাটা নিয়েই একটা, এবং ওদের একটা তালিয়ে ছিল যে ভোটারের ছবি থাকবে না। ওরা খুব করে যাচ্ছিল যে ভোটের তালিকায় যেন ছবি না থাকে, এরা ওরা খুব চেষ্টা করছে। ঠিক আছে, এই ছবি সহ ভোটার তালিকা ওদের একটা আপত্তির জায়গা ছিল। তো এইটা কিন্তু বুঝতে পারবেন আপনারা। সুতরাং সারা দেশে যেখানেই এনআইডি কার্ড নিতে যাবেন, একবারে হাডুমাডু ফাটাই দিবেন আপনারা, এবং এখান থেকে সুস্থ হয়ে যেন বের হতে না পারে। এনআইডি কার্ড নিতে নেয়, পুলিশে ধরাই দিবেন। এটা সম্পূর্ণ আইনি বিরোধী। নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে যাওয়া একটা ক্রাইম, এবং এই ক্রাইম নিয়ে একটা ষড়যন্ত্র করতেছে। এইবার আসেন রিকনসিলেশনের বিষয়ে ডক্টর ইউনূস বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে রিকনসিলেশন করা যেতে পারে। তার কয়েকদিন আগে নাহিদ ইসলাম বলছে যে ট্রুথ কমিশন গঠনের বিষয়ে বলছে। এই সবই আওয়ামী পুনর্বাসনের একটা বিষয়, যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া হবে। কিন্তু একটা শব্দ বলছে, সেটা হলো যে ক্ষমা চাইতে হবে। এবার আসেন রিকনসিলেশন ক্ষমার মাধ্যমে হয় কিনা। ঠিক আছে, দেখুন আমি একটা প্রশ্ন করি, যে যেই ব্যক্তিটা অপরাধ করেনি তাকে যদি বলেন তুমি যদি ক্ষমা চাও তাহলে তোমাকে এই ঘরে ঢুকতে দেব, তাহলে যেই ব্যক্তিটা অপরাধ করেনি সে যদি ক্ষমা চেয়ে ওই ঘরে ঢোকে, তাহলে নিরপরাধ ওই ব্যক্তিটা ক্ষমা চাওয়ার মাধ্যমে অপরাধী হয় কিনা। আরেকটা বিষয় বলছি, কোনো একটা খুনি, সেই খুনি তাকে বলা হচ্ছে তুমি যদি ক্ষমা চাও তাহলে আমাদের সঙ্গে মিটিংয়ে বসতে পারবা। আমার প্রশ্ন হলো যে খুনের অভিযুক্ত সে ক্ষমা চাইলেই কোনো মিটিংয়ে অ্যাক্সেস পায় কিনা। রিকনসিলেশনের ভাষাই বোঝে না এরা, ট্রুথ কমিশনের ভাষায় এরা বোঝে না। কোনো হত্যাকারী, কোনো খুনি ক্ষমা চাওয়ার মাধ্যমে রিকনসিলেশনের সুযোগ নাই। কোনো খুনি ক্ষমা চাওয়ার মাধ্যমে, ট্রুথ কমিশনের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ নাই। আর কোনো নির্দোষ ব্যক্তিকে কেউ ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করতেই পারে না। কোনো নিরপরাধ ব্যক্তিকে ট্রুথ কমিশনের মাধ্যমে মুচলেখা দিয়ে এই কথা বলতেই পারে না যে তুমি মুচলেখা দাও। আমি বলতে যাচ্ছি জামাতের কেউ একজন হত্যা করেছে,
বিএনপির কেউ একজন হত্যা করেছে, সেই ব্যক্তি ক্ষমা চাওয়ার বিনিময়ে সমাজে রাজনীতি করবে, সমাজে চলাফেরা করবে, এই সুযোগ নাই, এই সুযোগ নাই। 1971 সালে যারা আমাদের 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 মা বোনদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, তারা ক্ষমা চাইলেই পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই। তারা খুনি মানে খুনি, তারা খুনি মানে খুনি। তাদেরকে আদর্শ মেনে কেউ রাজনীতি করতে পারবে না। তাদেরকে আদর্শ মানার মধ্য দিয়ে তারা যে রাজাকার হিসেবে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাকে যে আদর্শ মনে করতেছে, তার রাজনীতি করার অধিকার নেই। এবার আসেন ট্রুথ কমিশন বা রিকনসিলেশন বিষয়ে বলতেছি। আওয়ামী লীগের যে মানুষটা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে ক্ষমা চাইলেও রাজনীতি করতে পারবে না, সে ক্ষমা চাইলেও ট্রুথ কমিশনে আসতে পারবে না। কিন্তু যে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যায় জড়িত না, সন্ত্রাসে জড়িত না, তাকে ক্ষমা চাওয়ার আহ্বান করাটাও একটা অন্যায়, কারণ ও তো হত্যা করেনি, তো খুন করেনি। এই ন্যায় এবং অন্যায়ের পার্থক্য না বুঝে যারা রিকনসিলেশনের আহ্বান জানাচ্ছে, তারা একটা স্টুপিড। যারা ট্রুথ কমিশনের মানে বোঝে না, তারা একটা স্টুপিড, না বুঝে কথা বলতেছে। দক্ষিণ আফ্রিকাতে রিকনসিলেশন, যারা হত্যা করেছে তাদের ক্ষমা চাওয়ার সুযোগ ছিল না, যারা নিরপরাধ ব্যক্তি তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ ছিল না। নিরপরাধ ব্যক্তি কেন ক্ষমা চাবে? যে অন্যায় করেনি তার নামে কেন মামলা হবে? আমি তো মনে করি যে সকল নিরপরাধ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, একটা বিশেষ কমিশন গঠন করে তাদের সেই মামলাগুলো উইথড্র করা উচিত এবং তাদের কাছে সরি বলা উচিত যে তোমাদেরকে যে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে তাদের কাছে সরি বলা উচিত। তারা নাগরিক হিসেবে একটা রাজনৈতিক মতাদর্শ হতে পারে, তাদেরকে হয়রানি করার সুযোগ নাই কোনো রাজনৈতিক মতাদর্শ জনিত কারণে। আমি আপনাকে একটা কথা বলতেছি যে গোলাম আজমকে কেউ বাপ মনে করতে পারে, সে রাজাকারের অনুসারী, সে রাজাকারকে লালন করে। এখন রাজাকারের অনুসারী এবং রাজাকারের লালন করার কারণে কারো তো ফাঁসি হতে পারে না। ফাঁসি হইতে পারে? বলেন, রাজাকারকে আপনি ফাঁসি দিচ্ছেন, কিন্তু রাজাকারের অনুসারীকে ফাঁসি দিতে পারবেন? কিন্তু আমরা বলতে পারি যে রাজাকারের যে আদর্শ চর্চা, সেইটা শক্তিশালী যেন না হতে পারে। শেখ হাসিনা যেই স্বৈরতান্ত্রিক চিন্তা লালন করে এখানে নিপীড়ন চালিয়েছে, আমরা বলতে পারি ওই চিন্তার লালন আমরা করতে দেব না, ওই চিন্তা যেন অন্য কেউ ধরতে পারে না। দেখেন, শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালাইছে, শেখ হাসিনার লোকেরা যারা হত্যাযজ্ঞ চালাইছে, সেই মানুষগুলো একটা ঘটনা ঘটাইছে। এক নাম্বার, এই সেম ঘটনা জামাত ঘটাইতে পারে না? এই সেম ঘটনা জামাত 1971 ঘটায়নি, আরও 1000 গুণ ঘটায়নি, 1 লক্ষ গুণ ঘটায়নি? ঘটাইছে। অর্থাৎ ক্ষমতা, এই ক্ষমতার অপব্যবহার, এটাই হলো মূল সমস্যা। এখান থেকেই স্বৈরতন্ত্র, এখান থেকেই মানুষ নেয় হলো দায়িত্ব, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে মানুষ হয়ে যায় ক্ষমতাবান। ওকে দেওয়া হয়েছিল তুমি সুইপারদের মেনটেন করবা, তুমি আবর্জনা পরিষ্কার মেনটেন করবা, তুমি যানজট নিরসনের জন্য সার্ভিস দেবা, তুমি ড্রেনগুলো সুন্দর করে বানাবা, তুমি রাস্তাগুলো সুন্দর করে বানাবা। ও ছিল এখানে দায়িত্ব পালন করার জন্য, সার্ভিস। কিন্তু ও হয়ে যাচ্ছে কি, বলতেছে ক্ষমতা। গায়ে একটা গরম গরম ভাব আসছে। হ্যাঁ, নাগরিকদের নিপীড়ন করতে হবে, সবাইকে দমায় রাখতে হবে, ধমকের সঙ্গে কথা বলতে হবে। এই জন্য কি ক্ষমতা পায়? এই জন্য ক্ষমতা পায় না। তো এই বিষয়গুলো না বুঝে রাজনীতির মাঠে 1 নাম্বার হলো নির্বাচনের বানচালের ষড়যন্ত্র অধ্যায় শেষ হয়ে গেছে। আসিফ নাহিদরা চিল্লাচিল্লি করে ফালাফালি করে একটা আসনও পাবে না, আর নির্বাচনেও জিতবে না, ওদের ভাগ্যে আর কিছু নাই। এটা লিখে নিতে হবে, এটা মেনে নিতে হবে, এটা মেনে নাও দাদু, কিছু করার নাই। রিকনসিলিয়েশন বিষয়ে ক্ষমা চেয়ে রিকনসিলিয়েশন হয় না, খুনিকে ক্ষমা করা যায় না, আর নিরপরাধ মানুষকে ক্ষমা চাইতে বলা যায় না, নিরপরাধ মানুষকে মামলা দেওয়া যায় না। দুটোর পার্থক্য বুঝতে হবে। আর ভোটার এনআইডি কার্ড নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, জামাতিদেরকে রুখে দেন। এনআইডি কার্ড চাইতে গেলে একবারে হাঁটুমাটু ফাড়াই দিবেন, এনআইডি কার্ড নেওয়ার অধিকার নেই। এটা একটা ষড়যন্ত্র, ভোট চুরি ষড়যন্ত্র, অনুপস্থিত ভোটারদের তালিকা করে তাদেরকে দিয়ে তাদের জাল ভোট দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।